হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। সূর্যের তীর্যক রশ্মি জানালার কাচ ভেদ করে ঘরে প্রবেশ করে। ইনায়ার চোখে পড়তেই হালকা হয়ে আসে ইনায়ার ঘুম। আড়মোড়া ভেঙে নড়তে চাইলেও নড়তে পারল না সে। বুকের ওপর ভারী কিছুর জন্য নরণচরণ করতে পারছে না ইনায়া। বহু কষ্টে চোখ জোড়া খুলল। চারপাশে একবার চোখ বুলানোর চেষ্টা করলো সে। কোথায় আছে? নিজের বাড়িতে আবরারের ঘরে নিজেকে আবিষ্কার করতেই বুঝলো ভারী বস্তুটা আসলে কি। আলতো হাতে সরিয়ে দেয় আবরারের কপালের অগোছালো চুলগুলো। মায়াবী চোখে পরখ করে আবরারের মুখে প্রতিটি রেখা। বাম গালে একটা ব্রণ উঠেছে, ফর্সা মুখে তা লালচে বর্ণ ধারণ করেছে। ইনায়ের হিংসে হলো ব্রণটাকে। শুধু তার অধিকার ওই সুন্দর মুখের ওপর, এই শরীরের ওপর। সে চুমু খাবে, কামড়ে খাবে, যা ইচ্ছে তাই করবে। সব অধিকার তার। তাহলে ব্রণটা কেন অধিকার বোধ নিয়ে তার আবরারের গালে রাজত্ব করছে? কোন অধিকারে? আলতো হাতে ব্রণটাতে চাপ প্রয়োগ করে ইনায়া। লাল ব্রণটা আর একটু গাঢ় লাল বর্ণ ধারণ করে উঠল। ইনায়ার হালকা চাপে আহ শব্দ করে উঠে আবরার। আঁতকে ওঠে ইনায়া। ফু দিতে দিতে আবরারকে জিজ্ঞেস করলো, ঠিক আছেন আপনি? ঘুম জড়ানো কণ্ঠে আবরার শুধালো, আমার বউ যদি মৃত ভেবে আমাকে শেষ গুড বাই কিস করতে পারে তাহলে আমি কিভাবে ঠিক থাকতে পারি বেলি ফুল? ইনায়া আলতো হাতে বক্ষ বিভাজন থেকে ধাক্কা দিল আবরারকে। এখানে এই যে ঠোঁটের পাশে। বিছানা থেকে নেমে পড়ে ইনায়া। এই নির্লজ্জ লোককে কি বলবে এখন ভেবে পাচ্ছে না। পরনের শাড়িটা ঠিক করতে করতে ইনায়া বলল, আপনি না দিন দিন ঠোঁটকাটা হয়ে যাচ্ছেন আবরার ভাই। বিছানা থেকে নেমে পড়ে ইনায়া। এই নির্লজ্জ লোক কি বলছে এসব? পরনের শাড়ি ঠিক করতে করতে ইনায়া বলল, আপনি না দিন দিন ঠোঁটকাটা হয়ে যাচ্ছেন আবরার ভাই। বুকের নিচ থেকে বালিশটা নিয়ে বিছানায় হেলান দিয়ে গলা ছেড়ে গান ধরে আবরার। কি নামে ডেকে বলবো তোমাকে? মন্দ করেছো আমাকে এই দুটি চোখে। সোফার কুশনটা হাতে নিয়ে আবরারের দিকে ছুঁড়ে মারে ইনায়া। বালিশটা ক্যাচ ধরে ফেলল আবরার। ইনায়াকে আর একটু লজ্জা দিতে সশব্দে হেসে উঠল সে। তার হাসির শব্দে ঝুমঝুম করে ওঠে ইনায়ের হৃদয়ে আর ঘর। কি মিষ্টি সেই হাসির শব্দ! মিনমিন কণ্ঠে অসভ্য শব্দটা উচ্চারণ করে কাবার্ড থেকে শাড়ি হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল ইনায়া। ইনায়ার যাওয়ার পথে চেয়ে রয় আবরার। তার মনের কোণে উকি দেয় একটা প্রশ্ন, মেয়েটা যদি তার বউ না হতো, ওই দিন যদি ইনায়ার জায়গায় তিহু থাকতো তাহলে কি এত সুন্দর হতো ভোরগুলো? সবচেয়ে বড় কথা, সে বেঁচে থাকতো কিভাবে? মরে যেত নাকি মরার মতো বেঁচে থাকতো? উত্তর মেলে না আবরারের প্রশ্নগুলোর। কিছু প্রশ্নের কোনো আলাদা উত্তর হয় না। প্রশ্নগুলো ঘুরে ফিরে উত্তরের রূপ ধারণ করে। তবে সে জানে সে একটা রোগে আক্রান্ত হতো, ইনায়া নামক রোগ, যার প্রতিষেধক ও ইনায়া। নাশতার টেবিলে হাজির হয়েছে চৌধুরী বাড়ির সবাই। মাহমুদা আর মেঘা বেগম টেবিল সাজাচ্ছেন। কিচেনে আয়েশা বেগম সবার জন্য চা কফি বানাচ্ছেন। সবার শেষে টেবিলে উপস্থিত হয় আবরার আর তানবীর। দুই ভাই এসে পাশাপাশি চেয়ারে বসে পড়ে। ওরা আসতেই পরোটা, ডিম ভাজি আর মাংস বাটিতে নিয়ে প্লেট সাজিয়ে ওদের দিকে এগিয়ে দেন মেঘা বেগম। ততক্ষণে কিচেন থেকে চা কফি ভর্তি ট্রে নিয়ে হাজির হয়েছে আয়েশা বেগম। আশরাফ চৌধুরীর দিকে কফির কাপ এগিয়ে দিয়ে আশরাফ চৌধুরীকে চায়ের কাপটা দিলেন। ইরফান চা কফি কিছুই খায় না, তাই ওকে বাদ দিয়ে তানভীরকে তার কফির মগটা বাড়িয়ে দেন। সবশেষে আবরারকে কফি কাপটা দিতেই সে নাকচ করে বলল, না মামুনি, আমি চা খাবো। আবরারের কথায় অবাক হলো সবাই, শুধু অদূরে দাঁড়িয়ে থাকা ইনায়া বাদে। তার ওষ্ঠে দেখা দিল এক প্রাপ্তির হাসি। অবাক হয়ে আয়েশা বেগম জিজ্ঞেস করলেন, কফি খাবি না তো কি খাবি? ওনার কথা কেড়ে নিল মাহমুদা বেগম। সেটাই তো আবরার, তুই তো চা খাস না? কৃতজ্ঞতাপূর্ণ চোখে হাসে আবরার, আর চোখে অদূরে দাঁড়ানো ইনায়ার দিকে একবার তাকিয়ে বলল,
সেই মেয়েটাকে ধন্যবাদ যে আমাকে চা খাওয়া শিখিয়েছে। আবরার উত্তরে দীর্ঘ হয়ে ওঠে সবার ওষ্ঠের হাসি। আয়শা বেগমের চোখ চিকচিক করে উঠল পানিতে। ওনার কান্না পাচ্ছে, খুশির কান্না। আজ থেকে তিনি নিশ্চিত হলেন যে ছেলে মেয়ে দুটো একসাথে সুখে আছে। তার মেয়েটা ভালো আছে, দুজন দুজনকে বুঝতে পারছে। রাগী গম্ভীর ছেলেটাও কিভাবে বদলে গেছে। আঁচলের সাহায্যে চোখ মুছে নেন আয়েশা বেগম। হাসি হাসি মুখে আবরারের দিকে বাকি থাকা চায়ের কাপটা এগিয়ে দিলেন তিনি। সবার দুপুরের খাওয়া শেষ হলেও তিহু এখনো খাবার খায়নি। মেঘা আর আয়েশা বেগম দুবার ডেকে গিয়েছিলেন, কিন্তু আরেকটু ঘুমাবো বলে ওনাদের চলে যেতে বলেছিল, তাই কেউ আর বিরক্ত করেনি তাকে। তিহু মেঝেতে শুয়ে আছে, হাতে নিজের ফোনটা। গ্যালারিতে ঢুকে ইরফানের ছবি বের করলো। দম আটকে আসা কষ্ট নিয়ে নিজের মনে মনে আওড়ালো কিছু কথা। আপনার দুঃখে আমি মরে যাচ্ছি না কেন ইরফান ভাই? আমার দম বন্ধ হয়ে আসছে কিন্তু মরে যাচ্ছি না কেন বলুন তো ইরফান? আমি বাঁচতে চাই না এই পৃথিবীতে আপনাকে ছাড়া। আমার আপনাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে কিন্তু পারছি না। একটু থেমে ফের দম আটকে আটকে আবারও বলল সে। শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে তার। শ্বাসকষ্টটা আবারও বাড়ছে। মেডিসিনগুলো কন্টিনিউ করা হচ্ছে না। কথাগুলো আটকে আসছে মুখে। আমি হারিয়ে ফেলছি আপনাকে। কেন ভালোবাসলেন না আমায় ইরফান? দরজায় কড়া নাড়ার শব্দে তড়িঘড়ি করে উঠে বসলো তিহু। দুহাতে চোখ মুছে নেয়, ওড়নাটা ঠিক করে দরজা খুলল। কেউ নেই, তাহলে নক করলো কে? রেলিংয়ে চোখ পড়তেই আরেক দফায় অবাক হয় তিহু। বাড়ি সাজানো হচ্ছে। রুম থেকে বেরিয়ে একটু এগিয়ে ড্রয়িং রুমে চোখ রাখে কিছু মেহমানও আসা শুরু করেছে। কি বার আজ? সোমবার। না না, এ হতে পারে না। কেউ তাকে কিছু বলল না। একবার ও বলার প্রয়োজন মনে করলো না, সোজা বাড়ি সাজানো শুরু করেছে। ইরফান কোথায়? কান্নাগুলো দলা পাকিয়ে গলায় এসে বিঁধল তিহুর। মাথা চক্কর দিয়ে উঠল তার। পড়তে পড়তেও সে রেলিং ধরে সামলে নেয় নিজেকে। বিড়বিড় করে ওঠে তিহু, তাহলে সত্যিই বিয়েটা হচ্ছে? তুমি কিচ্ছু করলে না বিয়েটা ভাঙার জন্য ইরফান? আমি বোকা ছিলাম। ছলনাকে ভালোবাসা ভেবে তোমার জন্য কষ্ট পাচ্ছিলাম। ছি, লজ্জা হচ্ছে আমার নিজের জন্য। বিড়বিড় করার মাঝেই ঘাড়ে কারো হাতের ছোঁয়া পেয়ে কেঁপে ওঠে তিহু। দুহাতে চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে পেছন ফিরল সে। ইনায়া দাঁড়িয়ে আছে, পরনে একটা কালো শাড়ি, কাঁধ ব্যাগটা হাতে নেয়া। দেখেই মনে হচ্ছে বাহিরে যাওয়ার জন্য তৈরি হয়েছে। কান্না দমিয়ে প্রশ্ন করে তিহু, কোথাও যাবি ইনু? কিঞ্চিত হেসে মাথা নুয়ায় ইনায়া। ধীর কণ্ঠে বলল, পার্লারে যেতে হবে, চল। সন্ধ্যায় অনুষ্ঠান, আজকে এঙ্গেজমেন্টের সাথে কাবিনটাও হবে। কথাটা শোনা মাত্রই যেন মাথায় আসমান ভেঙে পড়ে তিহুর। দুবা পিছিয়ে গিয়ে জিজ্ঞেস করে, কি? এমন তো কথা ছিল না। কথা ছিল শুধু এঙ্গেজমেন্ট হবে, তাহলে কাবিন? কাবিন কথা আসলো কোথা থেকে? ছেলের বাবা মা চাইছে না দেরি করতে। তারা তাদের ছেলের বউকে জলদি ঘরে তুলতে চাইছে। আর বেশি কথা বলে দেরি হয়ে যাবে। জামাটা পাল্টে আয়, আমি নিচে অপেক্ষা করছি। দুর্বল পায়ে ঘরে চলে যায় তিহু। তিহু যেতেই দীর্ঘশ্বাস ফেলে ইনায়া। সে জানে তার বোনের কতটা কষ্ট হচ্ছে, তবুও চুপচাপ মুখ বুজে সহ্য করে যাচ্ছে। অনেকক্ষণ ধরে চেষ্টা করেও তিহুকে সাজাতে ব্যর্থ পার্লারের মেয়েরা। ফাউন্ডেশন ইউজ করতেই চোখের পানিতে সব গলে যাচ্ছে। ব্যর্থ হয়ে মেয়েগুলো ইনায়ার দিকে তাকালো। একটা মেয়ে ইনায়াকে উদ্দেশ্য করে বলল, ম্যাম, ওনাকে সাজানো যাচ্ছে না, চোখের পানিতে সব ঘেটে যাচ্ছে। তাহলে লিপস্টিক আর একটু কাজল লাগিয়ে মাথাটা বেঁধে দেন। এমনিতেও আমার বোন সুন্দরী। মেয়েগুলো তাই করলো। দীর্ঘ 3 ঘন্টার চেষ্টায় তিহুকে তৈরি করতে সফল হলো তারা। ইনায়ার সামনে তিহুকে দাঁড় করাতেই অপলক দৃষ্টিতে চেয়ে থাকে সে। লাল শাড়িতে কি মিষ্টি লাগছে তিহুকে, একেবারে পরীর মতো। মুখে নেই কোনো কৃত্রিম প্রসাধনী। ঠোঁটে লিপস্টিক আর মাথায় খোপা ভর্তি লাল গোলাপের সমাহার। এতেই যেন অপ্সরা লাগছে তাকে। ছোট পরিসরেই তিহুর কাবিনের অনুষ্ঠানটা হচ্ছে। পরিবারের সদস্যরা আর কাছের কিছু আত্মীয় স্বজন। নিজের ঘরে বসে আছে তিহু।
তার পাশেই ওর কিছু খালা, চাচি, মামি আর মামাতো খালাতো কাজিনগুলো বসে গল্প করছে। রুম জুড়ে মানুষের গিজগিজ করছে, সবার হাসির আওয়াজে মাথা টনটন করছে তিহুর। বিছানার মাঝ বরাবর ঘোমটা টেনে বসে আছে তিহুর মনে হচ্ছে তার বুকের ভেতরে কেউ হাতুড়ি পেটাচ্ছে, যেন টান দিয়ে বুকটা বের করে আনার মিথ্যে প্রয়াস চালাচ্ছে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, কোনো অনুভূতি হচ্ছে না তার। মাথার ভেতরে কেমন ফাঁকা ফাঁকা ঠেকছে। ইনায়াটাও পাশে নেই। একটু আগে ছেলের মা নাকি চাচি কে যেন তিহুর গহনাগুলো পার পরিয়ে দিয়ে গেছে। শাড়ি গহনার ভারে গরমে অসহ্য লাগছে তিহুর। শরীরটা যেন আর চলছে না। দুপুরে ইনায়ের হাতে শুধু দুনলা খাবার খেয়েছিল সে। ঘড়ির কাঁটায় কয়টা পেরিয়েছে তা জানা নেই তিহুর। তবে সন্ধ্যা নেমে এসেছে, সেই বিকেল থেকে একইভাবে বসে আছে সে। ঝিম ধরে গেছে দু পায়ে, কোমর শরীর থেকে পায়ের পাতা অবধি টনটন করছে। সারাদিন কান্নার দরুন মাথাটা ভারী হয়ে আসছে, চোখে ঘোলা ঘোলা দেখছে সব। মন আর শরীরের কষ্টে আশেপাশে সবার হাসি ঠাট্টাগুলো এখন বিরক্ত লাগছে তিহুর। ইচ্ছে করছে সব ছেড়ে ছুড়ে কোথাও পালিয়ে যেতে। বিধাতা কি তাকে দেখছে না, তুলে নিতে পারছে না এই অসহনীয় যন্ত্রণা থেকে? সকাল থেকে মাত্র দুবার ইনায়ার সাথে দেখা হয়েছে আবরারের। সারাদিনের ব্যস্ততায় তার বউটার সাথে একটুও কথাও হয়নি তার। বিকেলে দেখেছিল পুতুল সেজে সারা বাড়িময় ছুটোছুটি করছে। এই মেয়ে পারেও বটে, একটু পা পিছলে গেলে আবার তার যত সমস্যা। এমনিতেও আজ এক সপ্তাহ ধরে বউটাকে ভিটামিন আদর দিতে পারছে না, না সে নিজে নিতে পারছে। এই জন্য এখনো ক্লান্ত ক্লান্ত লাগছে শরীরটা। ভালো লাগছে না এসব আবরারের। ধুর, আনমনে বক বক করতে করতে টাওয়েল কাঁধে ঝুলিয়ে ওয়াশরুম থেকে বেরুলো আবরার। বিছানার ওপরে রাখা কালো পাঞ্জাবিটা পরে নিল সে। ততক্ষণে ঘরে এসেছে ইনায়া, তার পরনে মেরুন রঙের শাড়ি, গা ভর্তি গয়না। পার্লার থেকে আসার পরই মাহমুদা বেগম ওনার ঘরে ইনায়াকে ডেকে গয়নাগুলো পরিয়ে দিয়েছেন। কোথায় ছিলে সারাদিন? আবরারের কথায় ওর দিকে ঘুরে দাঁড়ায় ইনায়া। ধীর পায়ে এগিয়ে এসে আবরারের সামনে থামলো, চুলগুলো পেছনে সরাতে সরাতে বলল, তিহুর সাথে গলার সেটটা একটু খুলে দেন তো, কি ভারী। আমি কোথায় ছিলাম বলো? আজব তো, বাড়িতেই তো ছিলেন, তাহলে খবর নাওনি কেন? আপনি কাজ করছিলেন তাই বিরক্ত করিনি। হ্যাঁ, এখন তো আমি পুরনো হয়ে গেছি, থাকবেই বা কেন আমার সাথে? আবরারের গাল ফুলিয়ে বলা কথাগুলো শুনে হেসে ওঠে ইনায়া। সত্যিই বলেছেন, আমার আবার একটা নতুন আবরারকে চাই। প্রথমে ইনায়ের কথার মানে না বুঝলেও কিছুক্ষণ পরে বুঝতেই আবরার চোখ তুলে ইনায়ের দিকে তাকালো। অবাক চোখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, সে যা ভাবছে তা কি বুঝিয়েছে ইনায়া? ইনায়া মাথা নাড়ল। ইনায়ার সায় পেয়ে আবরার তার কোমর জড়িয়ে ঝাঁপিয়ে পড়ল বিছানায়। ফিচেল হেসে মিনমিনে কণ্ঠে বলল, শুভ কাজে দেরি করতে নেই বেলি বউ, আমার পছন্দ না। আবরার এমন ছন্নছাড়া ভাব দেখে খিলখিলিয়ে হেসে ওঠে ইনায়া। আবরার, আমার সাজ নষ্ট হয়ে যাবে কিন্তু। ইনায়ার গলায় মুখ ডুবিয়ে নেশাক্ত কণ্ঠে আবরার বলল, চুলোয় যাক, আমার বউ এমনিতেই সুন্দর। ঝলমলে আলোয় আলোকিত হয়ে আছে চৌধুরী বাড়ির ড্রয়িং রুম। লাল নীল বাতির পাশাপাশি শুভ্র বাতিও জ্বলছে। চারিদিকে মানুষের গিজগিজ। সন্ধ্যা হতেই তা আরও বাড়ল। বেশি মানুষের আয়োজন না করলেও আত্মীয় স্বজন সব মিলিয়ে মানুষ দেড়েক হয়েছে। ড্রয়িং রুমের মেঝেতে তোশক পেতে বিয়ে পড়ানোর ব্যবস্থা করা হয়েছে। সামনাসামনি দুটো তোশক পাতা হয়েছে। এক পাশে তিহুকে, অপর পাশে ছেলেকে বসানো হলো। দরদর করে ঘামছে তিহুর শরীর, হাতগুলো ঘেমে চুপচুপে হয়ে গেছে। রুম জুড়ে এসি চলছে, তবুও অস্বস্তিতে গা গুলোচ্ছে তার। কাজী আসতেই বিয়ে পড়ানোর তোড়জোড় শুরু করে দিলেন। এতেই যেন মাথা ঘুরানোটা বেড়ে যায় তিহুর। নিজেকে কিছুটা সামলাতেই কাজী বললেন, আফতাব চৌধুরীর একমাত্র ছেলে ইমতিয়াজ। কি কি? কাজী বাকি কথা শেষ করার আগে চেঁচিয়ে বলল তিহু। পাশে বসা ইনায়ের দিকে তাকাতেই সে হেসে উঠল। ইনায়ের হাসির অর্থ বুঝতেই কিঞ্চিত সময় লাগে তিহুর। সামনে তাকাতেই দেখল শেরওয়ানি পরিহিত ইরফান বসে আছে। কাজী আবারও বললেন, আফতাব চৌধুরীর একমাত্র পুত্র ইমতিয়াজ চৌধুরী ইরফানের সাথে কবুল কবুল কবুল।
খুশির তোপে কাজীর আগেই কবুল বলে দেয় তিহু। কবুল বলার শেষে ইরফানের দিকে তাকিয়ে ইনায়ার কোলেই ঢলে পড়ে সে। তিহু অজ্ঞান হলেও বাকি বিয়েটা আগে পড়ানো হলো। তারপর ইরফান উঠে এসে তিহুকে কোলে তুলে তিহুর ঘরে শুইয়ে দিয়ে আসলো। অতিরিক্ত দুঃখের মাঝে হঠাৎ অনাকাঙ্ক্ষিত কিছু পেয়ে খুশিতে নার্ভাস হয়ে অজ্ঞান হয়ে গেছে তিহু। জ্ঞান ফিরেছে তিহুর। চোখ পিট পিট করে তাকাতেই দেখলো সে তার ঘরে শুয়ে আছে। ড্রিম লাইটটা জ্বলছে। আশেপাশে তাকিয়ে দেখলো ইরফান তার মাথার পাশেই বসা, ফোন স্ক্রল করছে। রাগে গজগজ করতে করতে উঠে পড়ে তিহু। উঠতেই ইরফানের হাত থেকে ফোনটা নিয়ে বিছানায় ছুঁড়ে দেয়। তার পাঞ্জাবের কলার চেপে ধরল তিহু। রাগী কণ্ঠে বলল, আপনি আমার সাথে চিট করেছেন। আগে কেন বলেননি যে বিয়ে আপনার সাথেই? আপনি জানেন আমি কত কষ্ট পেয়েছি। গা ছাড়া ভঙ্গিতে জবাব দেয় ইরফান। এক লাইন বেশি বোঝো তো, তাই বলতে পারিনি। দুই দিন গিয়েছিলাম বলতে, একদিনও সুযোগ দাওনি। চুপসে যায় তিহু। হাত ধরা পাঞ্জাবের কলারটা ছেড়ে দিতেই ইরফান তিহুর কোমর চেপে ধরল। কোমর জড়িয়ে উল্টো ঘুরিয়ে তিহুকে বলিষ্ঠ হাতের চাপে ধরল বিছানার সাথে। ফিচেল হেসে অদ্ভুত কণ্ঠে বলল, এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে সুন্দরী? মানে বুঝতে পারছো না? প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি বেবি, দাঁড়াও। রাত 1টা বাজে। সারাদিনে বিয়ের ঝামেলায় শেষ। নিজের ঘরের সামনে শটান দাঁড়িয়ে আছে আবরার। তাফসি, তানভীররা তাকে ঘরে ঢুকতে দিচ্ছে না। তাফসি, তানভীর আর সায়র মিলে রুমের দরজার বাহির থেকে আটকে দরজার সামনে 3জন দাঁড়িয়ে আছে। সাথে আবরারকেও দাঁড় করিয়ে রেখেছে। টাকা না দেয়া পর্যন্ত ছাড়বে না, এই পণেই দাঁড়িয়েছে 3জন। ইরফানের ঘরের সাথে আবরারের ঘরটাও নাকি তারা সাজিয়েছে। আবরার সবার দিকে একবার চোখ বুলিয়ে বলল, এখানে দাঁড়িয়ে আছিস কেন সবাই? আবরারের কথায় তাফসি আগ বাড়িয়ে বলল, টাকা দাও, ঘরে যাও। কোন দুঃখে তোদের টাকা দিতে যাব শুনি? ফিচেল হেসে তানভীর বলে উঠল, দুঃখে না ভাই, খুশিতে। তোর জন্য কতটা কষ্ট করে বাসর ঘর সাজিয়েছি, সেই খুশিতে টাকা দিবি। আবরার 2 পা পিছিয়ে বুকে হাত বেঁধে দাঁড়ালো। গা ছাড়া ভঙ্গিতে জবাব দিল, আমি বলেছি ফুল কিনে টাকা নষ্ট করতে, এখন আবার আমার কাছে টাকা চাইছিস? তানভীর এগিয়ে এসে আবরারের ঘাড় জড়িয়ে কানে মুখ নিয়ে বলল, ইনায়াকে সাজিয়েছে তাফসি। ভেবে দেখো, টাকা না দিলে বউ আর ঘর দুটোর কথাই ভুলতে হবে আজ রাতের জন্য। তানভীরের কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবলো আবরার। ওকে ভাবতে দেখে খুশিতে জল জল করে ওঠে তানভীরের চোখ। তার কথায় কাজ হয়েছে বলে মনে হচ্ছে। শান্ত কণ্ঠে আবরার জিজ্ঞেস করলো, কত টাকা লাগবে তোদের? কাঁচা ফুলের খরচ এসেছে 5,000। আমাদের সময় গিয়েছে 3 ঘন্টা। সব মিলিয়ে ওই মোটামুটি 30 দে, তাহলেই হবে। তাফসি আর সায়র ও তাল মিলিয়ে হ্যাঁ বলল। ওদের কথায় আবরার পকেট থেকে 4টা 10 টাকার নোট বের করে তানভীরের দিকে এগিয়ে দিল। যা, একটা বেশিই দিলাম বোনাস হিসাবে, এবার দরজা ছাড়। তাফসি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আবরার ভাই, এটা কিন্তু ঠিক না। ঠিক না কেন? তোরাই তো বললি 30 টাকা দিতে। আমি তাও 10 টাকা বাড়িয়ে 40 টাকা দিয়েছি। আমি 30,000 বুঝিয়েছি, 30 টাকা না। আমার নতুন বিয়ে হয়নি যে আমাকে টাকার জন্য ধরেছিস। ইরফানের থেকে কত টাকা নিয়েছিস সেটা বল আগে। ইরফানের কথা জিজ্ঞেস করতে চুপসে যায় তাফসি। তানভীর নিজের ছোট বোনের বাসর ঘর সাজিয়েছে, এই অনেক। আবার টাকার জন্য দরজা আটকানো অতিরিক্ত বেয়াদবি হয়ে যায়। তানভীরের ভোঁতা মুখে বলল, 1 পয়সাও না? তাহলে আমাকে ধরেছিস কেন? ঘুম আসছে আমার। আবরারের ধমকে তাফসি, তানভীর আর সায়র 3জনেই সরে যায় দরজার সামনে থেকে। আবরার এগিয়ে গিয়ে দরজা খুলল। ঘরের ভেতরে মোমবাতির আলোতে আলোকিত হয়ে আছে। আবরার কোনো দিক না তাকিয়ে গিয়ে কাবার্ড থেকে 1,000 টাকার 2টো বান্ডিল বের করলো। একবার গুনে ফিরে এসে তানভীরের দিকে ছুড়ে দিল। 10 করে 20,000 আছে। ঘর সাজানো বেশি, একটা সুন্দর হয়নি, তাই 10 কম দিয়েছি। আবরার কথায় হেসে ওঠে 3জনে। তানভীর বান্ডিল 2টো পকেটে চালান করে বলল, এতেই চলবে বস।
টাকাগুলো নিয়ে চলে যায় তারা। আবরার ঘরে ঢুকে দরজার ছিটকিনি দিয়ে ধীর পায়ে এগিয়ে এসে বিছানার সামনে থামলো। ইনায়া বিছানার মাঝ বরাবর বসে আছে। পুরো বিছানা জুড়ে ফুলের সমাহার, রক্তিম গোলাপ, সাথে রজনীগন্ধা আর বেলি। 3 রকমের ফুলের সুবাস একত্রিত হয়ে অদ্ভুত সুবাস ধারণ করেছে রুম জুড়ে। লাল দোপাট্টায় ঢাকা ইনায়ার মুখ অবধি। বিছানার সাইড টেবিল থেকে সাউন্ড বক্সের রিমোটটা নিয়ে রোমান্টিক একটা গান চালালো। আবরার হাঁটু গেড়ে বসলো ইনায়ার পাশে। আবরার পাশে বসতেই অস্থির চিত্তে ধরফড়ি করে উঠে ইনায়ার হৃদয়। সে ঘুমটার আড়াল থেকেও দেখতে পারে আবরারের নেশাক্ত চোখের অবলোকন করছে তাকে। আবরার আলতো হাতে ইনায়ার ঘোমটাটা তুলল। মোমবাতির নিভু নিভু আলোতে আবরার চোখের সামনে দৃশ্যমান হলো এক শুভ্র সুন্দর বালিকার মুখাবয়ব, যা কিনা লজ্জায় ভয়ে হালকা ঘেমে উঠেছে। ইনায়ার মুখে নেই কোনো কৃত্রিম প্রসাধনীর ছোঁয়া, ঠোঁটে মেরুন লিপস্টিক, পরনে বেলি ফুলের গহনা। আবরার খেয়াল করলো ঘরময় পানি ভর্তি বাটিতে বেলি ফুল ছড়ানো। বেলি ফুলের সুবাস আর গানের লাইনগুলোতে মোহাচ্ছন্ন হয়ে পড়ে আবরারের মস্তিষ্ক। সামনে ইনায়া মেরুন শাড়িতে বসা, সাউন্ডপ্রুফ রুমটায় ফুল সাউন্ডে আজ ফের তুমপে গানটা চলছে। প্রতিটা লাইন যেন আবরার স্নায়ু অঙ্গ প্রত্যঙ্গ গ্রাস করে নিয়েছে। আবরার আর একটু এগিয়ে নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় পুরে নিল ইনায়ার কোমল দুহাত। মন্ত্রমুগ্ধ কণ্ঠে এক শ্বাসে আওড়ালো কিছু শব্দ। আজ যদি একটু বেশি অসভ্য হই, তুমি কি রাগ করবে বেলি বউ? আবরারের নেশাক্ত কণ্ঠে বলা প্রতিটা শব্দে অবশ হয়ে আসে ইনায়ার কোমর থেকে পা অবধি। আবরারকে এতটা উতলা হতে আগে কখনো দেখেনি ইনায়া। আগে আরও কতবার তাদের খুব ঘনিষ্ঠ মুহূর্ত কাটলেও এতটা উতলা আবরার হয়নি। ইনায়ার উত্তরের অপেক্ষা না করে এগিয়ে আসে আবরার। দুহাতে ইনায়ার পিঠ জড়িয়ে চেপে ধরল বিছানায়। ততক্ষণে ইনায়ার ওষ্ঠধর তার দখলে নিয়ে নিয়েছে। আবরারের হাতে অবাধ্য ছোঁয়ায় জর্জরিত হয়ে ছটফট করে ওঠে ইনায়া, কিন্তু ছাড়া না পেয়ে প্রিয় পুরুষের অবাধ্যতায় সায় দিল ইনায়া নিজেও। কোমল দুহাতে জড়িয়ে ধরে আবরারের পিঠ। বারান্দার সাথে লাগোয়া খোলা জানালাটা দিয়ে দমকা হাওয়া এসে নিভিয়ে দেয় মেঝে জুড়ে থাকা মোমবাতিগুলো। সাথে অস্থির হয় আবরারের আচরণ। ইনায়ের কানে কানে মিনমিনিয়ে কণ্ঠে আবার শুধালো, কবুল আমার ভালোবাসাকে, কবুল আমার অষ্টাদশীকে, আমার সঙ্গিনী প্রিয়তমা স্ত্রীকে। তার সাথে তাল মিলিয়ে ইনায়াও আওড়ালো, আমি কবুল করলাম আমার নিয়তিকে, কবুল করলাম আমার পৃথিবীকে, আমাকে সামলানোর দুহাতের মালিককে। ভালোবাসি, অসম্ভব ভালোবাসি, ভালোবাসা অসম্ভব সুন্দর, সত্যিই তাই। ভারী পেট নিয়ে আজকাল চলতে ইনায়ার খুব কষ্ট হয়, যদিও হুটহাট আবরার তাকে কোলে তুলে পুরো ঘরময় পায়চারি করে। শাওয়ার নেওয়ার সময় মাথায় শ্যাম্পু করিয়ে দেয়, শাড়িগুলো আবরারই ধুয়ে দেয়। ইনায়া নিষেধেও কাজ হয় না। পাতলা চিকন শরীরটাতে আগের থেকে আর একটু স্বাস্থ্য বেড়েছে, গাল দুটো আর একটু গোলুমলু হয়েছে, শুভ্র বদনখানা আর একটু শুভ্র হয়েছে। মাথায় হাত দিয়ে বসে আছে ইনায়া, তার সামনে কতগুলো গোল জামা মেলে রেখেছে আবরার। ভেবে ভেবে ইনায়ার শরীরের ওপর একটা একটা করে রেখে ট্রায়াল দিচ্ছে সবগুলোকে। অবশেষে তার 3টে জামা পছন্দ হয়। জামাগুলো আলাদা করে রাখলো আবরার, তারপর মিষ্টি হেসে ইনায়ার উদ্দেশ্যে আওড়ালো, ইনায়া তোমার উদর যেন বাড়ছে না কেন বলো তো? আবরারের প্রশ্নে অবাক হয় ইনায়া, কপালে হাত চেপে বলে, হঠাৎ এই প্রশ্ন কেন? তাহলে তোমার হাঁটতে কষ্ট হবে, আর আমি তোমাকে কোলে নিয়ে হাঁটবো। পৃথিবীতে আমি প্রথম বাবা না হলেও আমার জীবনে তো আমি প্রথম বাবা হচ্ছি। যাই বলো, অনুভূতিটা অসাধারণ। ইনায়া শুধু হাসলো, কিছু বলে না আবরারকে। আবরার এমন বাচ্চামো দেখে তার খুব ভালো লাগে। যখন থেকে শুনেছে তাদের বাচ্চা হবে, কি পাগলামো তার সারাদিন। ইনায়ার পেছনে আঁচল ধরে হাঁটে। ইনায়ার ভাবনা শেষে উঠে এসে আবরারকে জড়িয়ে নেয় দুহাতে। আবরারও জড়িয়ে নেয় নিজের প্রাণপ্রিয় অর্ধাঙ্গিনীকে, তার বাচ্চার মা অষ্টাদশী বাম পাঁজরের হাড়। আবরারের বেঁচে থাকার একমাত্র কারণ তার বেলি ফুল। এখানেই শেষ হলো ইনায়া আর আবরারের দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্প।